1926 তেসরা সেপ্টেম্বর থেকে 2025 তেসরা সেপ্টেম্বর শতবর্ষে পা রাখলেন সিনেমা সম্রাট। 45 বছর আগে সম্রাট তার সিংহাসন ছেড়ে গেলেও আজও সেই সিংহাসন শূন্যই রয়ে গেছে। পৃথিবীর সিনেমা শিল্পের ইতিহাসে অসংখ্য স্টার, সুপারস্টার, মেগাস্টার আছেন, মহানায়ক কিন্তু একজনই, উত্তম কুমার চট্টোপাধ্যায়। প্রজন্মের পর প্রজন্ম সিনেমা প্রেমী বাঙালির হৃদয় স্রোত নিয়ন্ত্রণ করে চলেছেন যিনি, তিনিই তো এক এবং অদ্বিতীয় সিনেমা সম্রাট, মহানায়ক উত্তম কুমার। আজও তাকে নিয়ে মানুষের আগ্রহ, মানুষের কৌতূহলের কোনো শেষ নেই। আজ তার জন্ম শতবর্ষে আমরা তাকে স্মরণ করব শ্রদ্ধায়, ভালোবাসায়, আবেগে, অনুরাগে। সিনেমা প্রেমী দর্শক তো আছেনই, কিন্তু তার পরিবার, তার আপনজনদের জীবনেও আজও প্রতিদিনের সঙ্গী তিনি। আমরা সবাই জানি ভবানীপুরের পাশাপাশি মহানায়কের আরো একটি সংসার ছিল ময়রা স্ট্রিটে। ভবানীপুরের সংসার যেমন গৌরী দেবী, গৌতম চট্টোপাধ্যায় সহ 51 পরিবারের সংসার, তেমনি ময়রা স্ট্রিটে সুপ্রিয়া দেবী আর সোমা চট্টোপাধ্যায়কে নিয়ে মহানায়কের ছোট্ট সংসার। সুপ্রিয়া কন্যা সোমার বায়োলজিক্যাল ফাদার না হওয়া সত্ত্বেও তিনি তাকে আশৈশব পিতৃস্নেহে লালন করেছেন, বড় করেছেন বড় আদরে। তার বিয়েতে নিজে হাতে কন্যা সম্প্রদান করেছেন মহানায়ক। বহু বছর পার করেও বাবির সঙ্গে প্রথম দেখার থেকে শুরু করে বহু স্মৃতি আজ বড় উজ্জ্বল সোমা চট্টোপাধ্যায়ের কাছে। আমি যখন 6 বছর বয়স ছিল, আমি বোর্ডিং স্কুলে পড়তাম। মা আমাকে দার্জিলিং এ, তারপর ওখান থেকে নৈনিতাল, সিন্স আই ওয়াজ 5 ইয়ার্স ওল্ড। তো আমি 9 মাস ওখানে ছিলাম আর 3 মাস বাড়িতে আসতাম ছুটিতে। তো যখনই আসতাম আমাকে স্টেশনে, তখন তো আমরা ট্রেনে ট্রাভেল করতাম, আমাকে স্টেশনে কেউ না কেউ রিসিভ করতে আসতো আমাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য, কেননা আমার মা তখন ব্যস্ত ছিল শুটিং এ। একটা বছর আমার ভিভিডলি মনে আছে, 1966 বা 7, আমি যখন স্টেশন থেকে প্ল্যাটফর্মে নামলাম ট্রেন থেকে, একজন ভদ্রলোক, খুব সুন্দর দেখতে, হাসিটা খুব সুন্দর, আমার ফার্স্ট ইমপ্রেশন অফ মহানায়ক। একটা বুশ শার্ট, তখনকার দিনে বুশ শার্ট আর প্যান্ট পরে হেসে আমার দিকে মানে তাকিয়ে বললো এসো। আমি ঠিক বুঝতে পারিনি যে বাড়িতে নিয়ে যাচ্ছি ময়রা স্ট্রিটে। তো গাড়িতে উঠলাম। ইট ওয়াজ এ হিউজ কার, রিমেম্বার ইট ওয়াজ তখনকার দিনে, ইট ওয়াজ নট এ লিমুজিন, ইট ওয়াজ এনিওয়েজ ব্ল্যাক হিউজ কার লাইক এ লিমুজিন। তো আর আমি এক কোণে বসে আছি, ভেরি শাই, যে কি হচ্ছে এখানে। এন্ড দেন আমরা বাড়িতে এলাম ময়রা স্ট্রিটে। তখন আমাকে মা তখন বললো যে তোমার মা শুটিং এ গেছে বম্বেতে, আমরা রিসিভ করতে যাবো এয়ারপোর্টে। তো আমরা গেলাম এয়ারপোর্টে, মাকে দেখলাম, নামলাম। শি ইউজড টু অলওয়েজ ওয়্যার আ হোয়াইট শিফন শাড়ি উইথ আ ফ্রেঞ্চ রোল। তো নামলো, আমি দেখলাম প্লেন থেকে দৌড়তে দৌড়তে আসছে। আই রিমেম্বার দিস জেন্টলম্যান মহানায়ক স্ট্যান্ডিং এন্ড সেইং, এই পড়ে যাবে পড়ে যাবে। শি কেম এন্ড হাগড আস অল। আর তারপর আমি মাকে জিজ্ঞেস করলাম যখন বাড়িতে, মা উনি কে? বলে এটা তোমার বাবুয়া ডাকবে, আমি ওনাকে ভালোবাসি, হি ইজ গোইং টু বি স্টেইং এই বাড়িতে। আমার বাবা, না বাবা তোমার চলে গেছে, হি ইজ ওকে। আচ্ছা ঠিক আছে। আই ওয়াজ স্মল, দেন আই জাস্ট ওয়েন্ট বাই, মা যা বলতো ঠিক আছে। সো ইনিশিয়ালি আই ওয়াজ আস্কড টু কল হিম বাবুয়া, and আস্তে আস্তে মা told me that না তুমি বাবি ডাকো। ঠিক আছে। So my memories of him was, he was a very simple Bengali man. Punjabi pajama porte bhalobashto, dal bhat, aloo posto, very simple. And slowly I remember
whenever I used to come for the 3 months holidays, slowly অনেক changes দেখতাম ওনার মধ্যে। মা ওই suit পরিয়ে দিত, she used to teach him. I mean, this is what my memories are of him, that first you don't get in, তুমি আগে বসে যাবে না, আগে you hold the car and let a lady get in and then. So my mother, she was born and brought up in Burma, and she had all these culture family, in the sense that she knew all this, so she used to teach him. I remember that. And she used to keep masters for him. He was a very dedicated soul. His English was weak, but he used to keep masters were made so he could learn English and also Urdu. And I remember once he had mentioned something about somebody is young. So I said, it's not young, it's young. She said, oh, convent in English and all. And like, thak putana. So these are small memories I had of him. And I remember I was sent to watch a film at a chobi dekhte patlo Bhranti Bilash, where double role chilo onar. And আমি যখন ফিরে এলাম তখন আমি খুব ছোট ছিলাম স্কুলে, বাট এটুকু মনে আছে তখন he opened the door, bell বাজালাম, and I said, oh, এটা তো তিনটে বাবি, মানে 2 on screen and 1 in front. So he was laughing. এইসব টুকটাক, and there used to be বড় বড় parties হতো, this that. But what I know of him, that he was a very dedicated script reading হতো আমাদের বাড়িতে, মানে the whole day his role, মানে the narration হতো, the director used to talk about his role, script পুরো স্ক্রিপ্টটা রিড করা হতো। তারপর সেটা মার একটা লাইব্রেরি ঘর করেছিল, জাস্ট স্ক্রিপ্ট রিডিং হতো, সিঙ্গারা চা তো আসতোই। Then he was a member of the Shilpi Sangshad, where a whole lot of people used to come, I remember, and there used to be a whole meetings, cha shingara eshe jeto. Ma gave up her career just to look after him, as far as I can remember. And আমার মনে আছে আমি যখন কলেজ যেতাম, বাইরে দরজায় এত লোক বসে থাকতো just to see him, all his fans. And also আমি কি করতাম, আমি পেছন সিঁড়ি দিয়ে কলেজ যেতাম, এটুকু আমার মনে আছে। So he was a legend. মহানায়কের পরিবারের দ্বিতীয় প্রজন্ম যারা মহানায়ককে দেখেনি, তাদের কাছেও মহানায়কের প্রভাব কিছু কম নয়। সোমা চট্টোপাধ্যায়ের পুত্র শন বন্দ্যোপাধ্যায়ের কথাতে তেমনটাই মনে হয়। আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যত অভিনেতা অভিনেত্রীরা রয়েছে, তারা সবাই ওনাকে দেখে কোনো না কোনো সময়তে তো প্রভাবিত হয়েছে ডেফিনেটলি। আর গোটা বাংলা, শুধু আমাদের কথাই বলছি না, গোটা বাংলা ওনাকে দেখে প্রভাবিত হন আমি মনে করি। হি ইজ মন এক উত্তম কুমার, পিরিয়ড, এর উপর কোনো কথা হয় না। আমাদের বাড়িতে যখনই কোনো আত্মীয় স্বজন আসতো বা কোনো অতিথি আসতেন, তারা সবাই প্রশংসা একেবারেই ওনাকে, মানে ইট ওয়াজ নাথিং শর্ট অফ প্রেজেস, মানে একেবারে প্রশংসায় ভরিয়ে দিতেন লোকটাকে। দিদাও, আমি দিদার মুখ থেকে যখনই ওনার ব্যাপারে কিছু শুনি, ইটস অলওয়েজ বিন গুড থিংস। মানে কি বলবো, একটা মানুষের ব্যাপারে এত ভালো কথা আমি কখনো শুনিনি। উনি যদি থাকতেন, আমি ওনাকে ডেফিনেটলি অবজার্ভ করতাম। আমি দেখতাম উনি কিভাবে কথা বলতেন, ওনাকে ফলো করতাম কিভাবে উনি হাঁটতেন, ওনার কথা বলার ধরন, ওনার হাঁটা চলা, ওনার কিভাবে থাকতেন একটা দিনে, মানুষের সঙ্গে কিভাবে মিশতেন, কিভাবে কথা বলতেন, গানের রেয়াজ কিভাবে করতেন, কি সিনেমা দেখতেন। More than anything else, I would like to have a conversation with him. আমি মনে করি যে একটা মানুষের সঙ্গে বসে কিছুক্ষণ কথা বললে না, মানুষটার ব্যাপারে অনেক কিছু বোঝা যায়। তো হ্যাঁ, আমি সেটা করতাম। আর দিদাও আমাকে বলতো যে উনি যদি আমাদের সঙ্গে থাকতেন তাহলে তোর খুব ভালো লাগতো, ইউ উড লাইক হিম অ্যাজ এ পার্সন। আমি মনে করি একটা দেবতা বা একটা ভগবানকে যেভাবে পুজো করা হয়, আজ উনি যদি বেঁচে থাকতেন তাহলে বাংলার মানুষ ওনাকে ঠিক সেভাবেই পুজো করতেন। আমি যেভাবে শুনে এসেছি, যে ধরনের ভালোবাসা, যে ধরনের, মানে পিপল আর ক্রেজি অ্যাবাউট হিম। সো অফ কোর্স বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত কিংবা যুক্ত নয় এমন বহু মানুষই জানেন, দুই মুখুজ্জের সঙ্গে মহানায়কের সম্পর্ক ছিল পারিবারিক। অনেক আত্মীয়র থেকেও
তারা ছিলেন মহানায়কের অনেক বেশি আপনজন। একজন কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, অন্যজন স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়। কালের নিয়মে ওরা সকলেই আজ পরলোকবাসী হলেও ওদের পরবর্তী প্রজন্মের কাছেও মহানায়কের স্মৃতি আজও কতটা উজ্জ্বল তা আশুতোষ মুখোপাধ্যায়ের কন্যা বিশিষ্ট সাহিত্যিক সর্বাণী মুখোপাধ্যায়ের কথাতে খুব স্পষ্ট করে বোঝা যায়। আমি বলবো আমার শৈশব, কৈশোর ও যৌবনের উত্তম কুমার। শৈশবের কথা তো মনে থাকে না, তবে শুনেছি যে আমার বাবা সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের উপন্যাস জীবন তৃষ্ণা অবলম্বনে ছায়াছবি যখন হয়েছিল, তার প্রিমিয়ার শোতে প্রায় নব্য নায়ক উত্তম কুমার, নতুন পরিচালক অসিত সেন এবং নতুন লেখক আশুতোষ মুখোপাধ্যায় তিনজনে নাকি এক কোণে অন্ধকারে দাঁড়িয়ে প্রিমিয়ার শোতে দর্শকদের রিয়াকশন দেখছিলেন এবং মহানায়ক উত্তম কুমারের কোলে ছিলাম আমি, একেবারে দুগ্ধপোষ্য শিশু। এবং দুগ্ধপোষ্য শিশুরা যা করে থাকে অস্থানে কুস্থানে অপকর্ম, আমি ঠিক সেটাই নাকি করেছিলাম মহানায়ক উত্তম কুমার আমার উত্তম কাকুর কোলে। এই গেল আমার শৈশবের ঘটনা, বলার মতো ঘটনা। এবার আসি আমার কৈশোরে। তখন আমার 14 বছর বয়স। কাল তুমি আলেয়া লেখার স্ক্রিপ্ট চলছে উত্তম কাকু আর বেনু আন্টির ময়রা স্ট্রিটের বাড়িতে। অনেক রাত করে স্ক্রিপ্ট লেখা শেষ হলে ড্রিঙ্কের আসর বসত, খাওয়া দাওয়ার আসর বসত। তো খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে পড়লে তখন ড্রিঙ্কটা কখন করা হতো তখন একটা হুল্লোড় হতো। তো বাবা একদিন বললেন কাকুকে যে উত্তম, ওকে নিয়ে একটু কোথাও শুয়ে দাও তো। উত্তম কাকু আমার কৈশোরে সেই দ্বিতীয়বার আমাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে গিয়ে তাদের বেডরুমের মস্ত খাটে শুয়ে দিয়ে গলা অবধি চাদর দিয়ে রেখে কপালে হাত রেখে বলেছিলেন ঘুমো। আমার আধাত ওপরে মুখের সেই অনিন্দ উত্তম মুখ, ভুর ভুর করে বিদেশি কোলন আর বিস্কির গন্ধ বেরোচ্ছে। আমার চোখে চোখ গেঁথে তিনি তাকিয়ে আছেন। বিহ্বল হয়ে আমি যেন সেই মুহূর্তে পূর্ণ নারী হয়ে গেলাম, বুঝলাম পুরুষ কাকে বলে। তৃতীয় ঘটনাটিও একটি বিশেষ দিনের আমার বিয়ের রাতে। উত্তম কাকু এবং বেনু আন্টির আমাদের সঙ্গে লাস্ট ব্যাচে বসে খাওয়ার কথা ছিল, উনিই চেয়েছিলেন। সেই জন্য রাত 12টার পরে এসেছিলেন যখন, তখনও কোথা থেকে যেন একেবারে মাটি ফুঁড়ে পিল পিল করে লোক উঠে এসে মরমর করে বিয়ের প্যান্ডেলটাই ভেঙে দিল। আর আমি নতুন বউ ওই গাঁট ছাড়া বাঁধা অবস্থাতেই সোজা দৌড় মারলাম উত্তম কাকু, বেনু আন্টি বলতে বলতে। সেই টানে আমার সদ্য বিবাহিত বড় উঠে পড়লো। সে রাগ করে বললো, কি হচ্ছে কি, আমায় টেনে কোথায় নিয়ে যাচ্ছ? আমি নিমেষে ঘুরে দাঁড়িয়ে খুঁড়ে ফেললাম আমার গাঁট ছড়া। সকলে হায় হায় করে উঠল। বিয়ের রাতে গাঁট ছড়া খোলা, ও পরোয়া কি করে, উত্তম কাকু এসেছে আর আমি বসে থাকবো? তো উত্তম কাকু আর বেনু আন্টি সেদিন কিন্তু বাড়ি ফিরেছিল ভবানীপুর থানার বিশাল কয়েদি ভ্যানে করে, কারণ তারা নিজের গাড়িতে তারা ফিরতে পারেননি, খাওয়া তো দূরের কথা। এবং আমার বিয়ে হয়েছিল ভবানীপুর থানার জুরিসডিকশনে। সেখানে বাবা ভবানীপুর থানার ওসি কে ফোন করিয়ে কয়েদি ভ্যান আনিয়ে হুটার বাজাতে বাজাতে সেখানে পিছনের দরজা দিয়ে তাদের তুলে দিয়েছিল। মহানায়কের জীবদ্দশায় ইন্ডাস্ট্রির সব অভিনেতা অভিনেত্রীর স্বপ্ন ছিল তার সঙ্গে স্ক্রিন শেয়ার করার। অনেকের সে সুযোগ হয়েছে, আবার অনেকের হয়নি। যারা সে সুযোগ পাননি তারা আজও আক্ষেপ করেন। তেমনি একজন সে সময়ের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী দেবিকা মুখোপাধ্যায়। তার একবারই সুযোগ এসেছিল মহানায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করার, কিন্তু শেষ পর্যন্ত তার স্বপ্ন পূরণ হয়নি। তো উত্তম কুমার সঙ্গে আমি তো ছবি করতে সুযোগ বলুন, আমি সেই সময়কার অভিনেত্রী ছিলাম না, তো বলাই বাহুল্য যে ওনার সঙ্গে কাজ করতে পারিনি।
আর তবে একটা ছবিতে কাজ করার খুব আমার বাসনা হয়েছিল, আমার ইচ্ছে হয়েছিল। আমি জেনেছিলাম যে আমি সেই ছবিতে কাজ করছি, যে ছবিতে উত্তম কুমারও আছেন, কিন্তু আমার সেই ভাগ্য হয়নি ছবিটা একসাথে শুটিং করার। ছবির নাম ছিল তপন সেনার বাঞ্ছার আমি বাঙালি। এটা আমি বহু জায়গায় বহুবার বলেছি। আজকের দিনে ওনার মতন মানে কতটা যে প্রাসঙ্গিক সেটা মানে এখনো তো প্রমাণ হয় যখন হলগুলো ভর্তি থাকে, ওনাকে নিয়ে যখন ফাংশন হয়, অনুষ্ঠান হয়, কত মানুষ দূর দূরান্ত থেকে ওনার ফাংশনে আসেন শুধু উত্তম কুমারকে সম্মান জানানোর জন্য। ওনার একটা নিজস্ব স্টাইল ছিল, একটা আদর্শ ছিল, একটা রোম্যান্টিসিজম ছিল, যেগুলো মানুষের মনে একদম রয়ে গেছে, ভীষণভাবে রয়ে গেছে। ওই রোম্যান্টিক ছবি, ওই রোম্যান্টিক ফেস মানে মুখমণ্ডল, ওই রোম্যান্টিক গলা কিন্তু এখনো অবধি আমরা খুঁজে পাইনি, যার জন্য উনি একটা এমন জায়গায় রয়েছেন যে জায়গা থেকে আমাদের সবারই ওনাকে সম্মান এবং ভালোবাসা বারবার জানাতে ইচ্ছে করে। নতুন প্রজন্মের ছেলেমেয়েরা সত্যি কথা বলতে কি, ওরা নিজেরা যেভাবে বেড়ে উঠছে বা তাদের ভবিষ্যৎ তৈরি করছে, উত্তম কুমারকে কতটা চিনবে আলাদা করে আমি বলতে পারবো না। তবে ওদের পরিবারের মা বাবা দাদু দিদা উত্তম কুমারকে মনে করিয়ে দেবে, এটা একটা কর্তব্য হবে, একটা পারিবারিক কর্তব্য। রোমান্টিক নায়ক হিসেবে উত্তম কুমারের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া। সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায়, সুপ্রিয়া দেবীর সঙ্গে মহানায়কের জুটির জনপ্রিয়তা নিয়েই একসময় তার ফ্যানদের মধ্যেও তর্ক হতো সেরা জুটি কোনটা। অথচ সুচিত্রা সেন, সাবিত্রী চট্টোপাধ্যায় এবং সুপ্রিয়া দেবী তিনজনেই তখন অভিনেত্রী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে। তা সত্ত্বেও তাদের অভিনেত্রী পরিচয়ের সঙ্গে, তাদের সাফল্যের সঙ্গে আজও জুড়ে আছে মহানায়কের নাম। উত্তম কুমার ছাড়া অন্য নায়কদের সঙ্গে এই তিন নায়িকাই অসংখ্য ছবি করলেও উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে যে সাফল্য তারা অর্জন করেছেন তা অন্য কোনো নায়কের সঙ্গে সম্ভব হয়নি। আর তাই সে কারণেই তাদের সাফল্যের সঙ্গে আজ উত্তম কুমারের নাম জুড়ে আছে। এছাড়াও মাধবী মুখার্জি, শর্মিলা ঠাকুর, অপর্ণা সেনের কেরিয়ারের সাফল্যেও এই একই কারণে মহানায়কের যথেষ্ট অবদান রয়েছে। সে সময়ের সব অভিনেত্রী চাইতেন মহানায়কের নায়িকা হতে। শুধু কি অভিনেত্রীরাই চাইতেন তা বললে অবশ্য ভুল বলা হয়। সেই সময়ের সব অভিনেতা অভিনেত্রী চাইতেন একবার অন্তত উত্তম কুমারের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে। আসলে একটা সময়ের পরে উত্তম কুমার তার সমসাময়িক কিংবা পরবর্তী প্রজন্মের অভিনেতা অভিনেত্রীদের কাছে একজন অভিনেতা হিসেবে ঈশ্বর প্রতিমা হয়ে উঠেছিলেন। এই প্রজন্মের অভিনেতারাও আজও তাকে স্মরণ করেন বিনম্র শ্রদ্ধায়। আমাদের এখনকার সময়ের অভিনয়ের থেকে অন্তত পক্ষে 200 বছর এগিয়ে আছে। সেই সময় তিনি যে অভিনয়টা করে গেছেন, সেই অভিনয়টা আজকে তো ছেড়ে দিন, আগামী 200 বছরে ওই অভিনয় ধারাটা আনতে আমার মনে হয় অনেক কাঠখড় পড়ে থাকে, অনেক অনেক তাবর অভিনেতাকে, অভিনেত্রীকে। আসলে মহানায়ক কখনো অভিনয় করেছেন বলে আমার মনে হয়। অভিনয়ের একটা বড় জায়গা হচ্ছে অভিনয় না করাটা হলো অভিনয়। তো এটা বোধহয় তিনি সঙ্গে নিয়েই এসেছিলেন। কখনোই অভিনয় সুলভ কোনো আচরণই তিনি করেননি। যা করেছেন মানে কখনো ধুতি বাংলা শার্টেও সেই রকমই তিনি নায়ক, আবার কোট প্যান্ট টাইতেও তিনি নায়ক। সত্যি তিনি নায়ক। এই নায়ক শব্দটি হয়তো তার জন্যই প্রযোজ্য। এখন অনেকের ক্ষেত্রে নায়ক শব্দটা প্রযোজ্য হয়, কিন্তু আমি মনে করি নায়ক এই শব্দটা সেটা নায়ক ছবিতেই তিনি বুঝিয়ে দিয়ে গেছেন তিনি কি এবং তার জায়গাটা কোথায়। তিনি সর্বকালের শ্রেষ্ঠ অভিনেতা, সর্বকালের একটা কালোজয়ী অভিনেতা। উত্তম কুমারের বেশিরভাগ ছবি সাদা কালো।
ছবির গতি কম, টেকনিক্যালি আজকের সিনেমার মতো উন্নত মানের নয়। তবুও প্রজন্মের পর প্রজন্ম, শুধু দর্শকদের কাছেই না, এই প্রজন্মের অভিনয় শিল্পীদের কাছে তিনি আজও কতটা প্রাসঙ্গিক তা এই সময়ের জনপ্রিয় অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের কথাতে বোঝা যায়। উত্তম কুমার তো প্রাসঙ্গিক বটেই। আমার ধারণা বা আমাদের সকলেরই ধারণা, ওনার মতো প্রাসঙ্গিক অভিনেতা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে কেউ নেই। তার একটা মস্ত বড় কারণ হচ্ছে, এখনো এত বছর পরেও ওনার অভিনীত ছবি যখন দেখি, তখন ওনার পাশাপাশি যারা অভিনয় করছেন তারাও সব প্রবাদপ্রতিম অভিনেতা অভিনেত্রী, কিন্তু তাদের অভিনয় কখনো কখনো একটু ডেটেড মনে হয়, একটু সেকেলে মনে হয়। কিন্তু উত্তমবাবু এমন একটা অভিনয় তাদের পাশে করেন বা করছেন বা করেছেন আর কি, যে অভিনয়টা তাদের সঙ্গেও মানানসই, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখলে সেটাকে কিন্তু আজকের অভিনয় বলেই মনে হয়। মানে একই সাথে ওনার অভিনয়টা সেই সময়ের যে অভিনয়ের রীতি বা ধারা তার সঙ্গেও মানানসই, আবার আজকের যে কোনো একজন মডার্ন অ্যাক্টরের সঙ্গেও সেটিকে তুলনা করা যায়। এর থেকে প্রাসঙ্গিকতা, এর থেকে বেশি প্রাসঙ্গিকতা কোনো শিল্পীর ক্ষেত্রে হতে পারে বলে আমার মনে হয় না। আমি একজন সামান্য মানুষ, আমার পক্ষে তো ওনার শতবর্ষে আর কি শ্রদ্ধা জানাবো। শ্রদ্ধা এইটুকুই জানাতে পারি যা জানি আসছি এত বছর ধরে, জ্ঞান হওয়ার পর থেকে। ওনার অভিনীত ছবি দেখা, ওনার কাজ দেখা এবং সেই কাজ থেকে যতটা পারি শেখার চেষ্টা করা, এইটুকুই আমার শ্রদ্ধার্ঘ্য হবে ওনাকে, ওনার শতবর্ষে। আর কি বলবো, এই পৃথিবীতে আমাদের জন্য একজনই মহানায়ক, তার নাম উত্তম কুমার। সর্বভারতীয় চলচ্চিত্রের প্রাদেশিক ভাষায় অভিনয় করেও তিনি যে জনপ্রিয়তা অর্জন করেছিলেন তা সম্ভবত ভারতীয় চলচ্চিত্রের আর কোনো অভিনেতাই পারেননি। দক্ষিণের শিবাজি গণেশন থেকে শুরু করে রাজ কাপুর, দেবানন্দ, দিলীপ কুমারের জনপ্রিয়তা একসময় ছিল আকাশ ছোঁয়া, কিন্তু তাদের মৃত্যুর পরে আজ তাদের কজন স্মরণ করেন? কিন্তু মহানায়কের মৃত্যুর ৪৫ বছর পরেও তিনি আজও সমান জনপ্রিয়। আজও সিনেমা প্রেমী মানুষের কাছে সর্বকালের সেরা নায়ক উত্তম কুমার। আমাদের বিশ্বাস এমনই শতবর্ষের পর শতবর্ষ আসবে, কিন্তু মহানায়ক সিনেমা প্রেমী মানুষের কাছে স্বপ্নের নায়ক হয়েই থাকবেন, তাদের শ্রদ্ধায়, তাদের ভালোবাসায়, তাদের আবেগে, তাদের অনুরাগে।